Hello everyone, today we will discuss about the due part of enzyme within tools of biotechnology. তাহলে আমরা প্রিভিয়াস ভিডিওতে কি দেখেছি যে আমাদের বায়োটেকনোলজিতে বিভিন্ন ধরনের টুলস আমরা ব্যবহার করে থাকি। তাহলে ফার্স্ট টুল আমরা নিয়েছিলাম এনজাইম। সেই এনজাইমের মধ্যে আমরা দুটো কমপ্লিট করেছি, একটা হচ্ছে আমাদের লাইজিং এনজাইম এবং সেকেন্ড যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তাহলে আমাদের লাইজিং এনজাইম যেটা সেটা কি করছিল, আমাদের ডিএনএফ টাকে বাইরে বার করতে সাহায্য করছিল বিভিন্ন ধরনের সেল থেকে, সেটা আমাদের প্লান্ট সেল হোক, অ্যানিমাল সেল, ব্যাকটেরিয়াল সেল বা ফাঙ্গাল সেল। তাহলে যে ধরনের সেলই হোক সেখানে আমরা ঠিক তেমন ধরনের লাইজিং এনজাইম ইউজ করলে সেল লাইসিস করে ডিএনএটা বার করে নিলাম। ডিএনএ বার করার পরে ডিএনএ কে মলিকুলার লেভেলে কাটছি, তাহলে সেটার জন্য আমরা নিউক্লিয়াস ইউজ করছি। তো নিউক্লিয়াস আবার ছিল আমাদের এক্সন নিউক্লিয়াস টাইপের, এন্ডো নিউক্লিয়াস টাইপের। আবার আমরা আরএনএ ও দেখেছি যেটা আরএনএ কে কাট করে। এক্সন নিউক্লিয়াস এন্ড থেকে কাট করছিল বলে সেটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি, ওটা আমাদের কাজের নয়। এবং এন্ডো নিউক্লিয়াস যেটা সেটা ডিএনএ কে মিডলে কাট করছে, কিন্তু শুধু মিডলে কাট করলে হবে না, আমাদের এমন একটা দরকার এন্ডো নিউক্লিয়াস যেটা একটা নির্দিষ্ট স্পেসিফিক পয়েন্টে কাটবে। তাহলে সেটা ছিল আমাদের রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস। তাহলে রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়াস কোথা থেকে পাবো? তাহলে মেইনলি কি দেখা গেল, ব্যাকটেরিয়াল সোর্স বা ব্যাকটেরিয়া থেকে আমরা সেটাকে পেয়েছি এবং তারা একটা নির্দিষ্ট পয়েন্টে কাটবে, সেটাকে আমরা রেস্ট্রিকশন সাইট বলেছি। রেস্ট্রিকশন সাইটের বিভিন্ন বৈশিষ্ট্য বলা হয়েছে, সেটা প্যালিন্ড্রমিক হবে, 4, 6, 8 বেস পেয়ার লং হবে, একই সঙ্গে কাটিং সাইট থাকবে। কাটিং সাইটটা সেম পয়েন্টে থাকলে ব্লান্ট এন্ড তৈরি করবে, যদি ডিফারেন্ট পয়েন্টে থাকে দুটো স্ট্যান্ডে তাহলে সেটা কিন্তু স্টিক এন্ড তৈরি করবে। তাহলে কাটাকুটি তো করলাম, তাহলে এবার আমাদের জিন অফ ইন্টারেস্ট যেটাকে কেটে নিলাম, অপরদিকে ভেক্টর যেটাকে কাটলাম, সেই দুটোকে সংযুক্ত করবো কি করে, অথবা আমরা দুটো ডিএনএ ফ্র্যাগমেন্টে কিভাবে একসঙ্গে জয়েন করবো সেটা আমাদের কিসে সাহায্য করবো? তাহলে আমাদের থার্ড এনজাইম আসছে লাইগেজ। তাহলে আমরা থার্ড এনজাইম এখানে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের লাইগেজ। তাহলে লাইগেজ কি করবে? লাইগেজ আমাদের যেটা বলে থাকে জয়েন্টস টু ডিএনএ ফ্র্যাগমেন্ট by formation of phosphodiester bond। তাহলে ফসফোডাইএস্টার বন্ড ফর্মেশনের মাধ্যমে কি করে? দুটো ডিএনএ ফ্র্যাগমেন্টকে সংযুক্ত করে দেবে। তাহলে আমরা যদি দেখি যে এখানে আমরা কি নিলাম, আমাদের প্লাজমিডটাকে নিয়ে নিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের প্লাজমিড। তাহলে এই প্লাজমিডটাকে আমরা কাট করব। অপরদিকে আমাদের কাছে কি আছে? আমাদের ডিএনএ। তাহলে এটা হচ্ছে আমাদের ডিএনএ পার্ট, এটা হচ্ছে আমাদের প্লাজমিড। প্লাজমিডটা অবশ্যই ডিএনএ, এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ অফ ব্যাকটেরিয়া। তাহলে এই প্লাজমিড হচ্ছে আমাদের কি রূপে কাজ করবে? তাহলে প্লাজমিডটাকে আমরা কি হিসেবে ইউজ করব? ভেক্টর। তাহলে ভেক্টরের সঙ্গে আমার জিন অফ ইন্টারেস্ট, তাহলে এখানে ধরে নিচ্ছি আমাদের কি আছে? জিন অফ ইন্টারেস্ট আছে। তাহলে এটাকে আমরা কেটে নেব। তাহলে এবার ধরে নিচ্ছি যে এর এখানে রেস্ট্রিকশন সাইটটা আছে আর এর ক্ষেত্রে এখানে রেস্ট্রিকশন সাইটটা আছে। তাহলে সেক্ষেত্রে আমরা জিনটাকে কি করে নিতে পারবো? কেটে নিতে পারবো, প্লাজমিডটাকে কেটে নিতে পারবো। তাহলে দুটোকে আমরা সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো। তাহলে এখানে আমরা কি ইউজ করব? তাহলে আমরা এখানে ইউজ করবো আমাদের রেস্ট্রিকশন এনজাইম এবং এখানে আমরা কি ইউজ করবো? আমাদের রেস্ট্রিকশন এনজাইম এবং সেম রেস্ট্রিকশন এনজাইম। কারণ আমরা জানি প্রত্যেকটা রেস্ট্রিকশন এনজাইমের সিকোয়েন্স কিন্তু স্পেসিফিক। তাহলে এখানে একটা দিয়ে কাটলাম, এখানে অন্য একটা দিয়ে কাটলাম, তাহলে কিন্তু একই রকম ছাঁচ তৈরি হবে না, ফলে তাদের মধ্যে বন্ডিংটা আমরা করাতে পারবো না, কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং পাওয়া যাবে না। সেই জন্য সেম রেস্ট্রিকশন এনজাইম হওয়া চাই। তাহলে এটাকে যখন কাটবো তাহলে কি হবে? তাহলে এরকম ছাঁচ তৈরি হবে, এরকম। এবং এখানে যখন আমরা ডিমটাকে কেটেছি তখন এখানে কি তৈরি হবে? এখানে এরকম ফ্র্যাগমেন্ট তৈরি হবে। তাহলে এখানে আমরা জিনের ফ্র্যাগমেন্ট যেটা পেলাম সেটা কিন্তু আমাদের এরকম হবে। তাহলে এটার সঙ্গে এটার কমপ্লিমেন্টারি হওয়ার কারণে এবার যদি আমরা এখানে লাইগেজ এনজাইম ইউজ করি, তাহলে এখানে কি ইউজ করব? আমাদের লাইগেজ। তাহলে এখানে যদি আমরা লাইগেজ এনজাইম দিয়ে দিই তাহলে এই দুটো একসঙ্গে কি হয়ে যাবে? সংযুক্ত হয়ে যাবে। তাহলে এই দুটো সংযুক্ত হয়ে গেলে আমরা যেটা পাবো সেটা যদি দেখানো যায়, তাহলে এখানে আমাদের প্লাজমিডটা আছে কাট করা, তাহলে সেটাকে আমরা কাট যখন করেছি তাহলে তার একটা এরকম ওভারহ্যাঙ্গিং পার্ট এইদিকে আছে আর একটা ওভারহ্যাঙ্গিং পার্ট যদি আমরা দেখি তাহলে এইদিকে আছে। তাহলে এরকম খন্ড তৈরি হয়েছে। তাহলে এটার সঙ্গে কে সংযুক্ত হয়ে যাবে? তাহলে আমাদের এই জিন অফ ইন্টারেস্ট। তাহলে সেও এখানে এইভাবে সংযুক্ত হয়ে যাবে। তাহলে জিনের খন্ডটা দেখো এখানে খুব সহজে ফিট হয়ে গেল। তাহলে এখানে যেটা আমরা পেলাম সেটা রিকম্বিন্যান্ট প্লাজমিড বলতে পারি। তাহলে এখানে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের রিকম্বিন্যান্ট আমরা
প্লাজমিডও বলতে পারি অথবা রিকম্বিনেন্ট ডিএনএ বলতে পারি। তাহলে কি করা হলো, ব্যাকটেরিয়াল সেল থেকে আমরা প্লাজমিডটাকে বার করেছি লাইজিং এনজাইম দ্বারা, এবং অন্য যে কোনো একটা সেল যেখান থেকে আমাদের জিন অফ ইন্টারেস্ট দরকার সেখান থেকে আমরা কি করেছি, ডিএনএটাকে এক্সট্রাক্ট করেছি। তাহলে কিসের সাহায্যে, লাইজিং এনজাইমের সাহায্যে। তারপর সে দুটোকে সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলাম, কাটার পরে যেটা পাবো এখান থেকে আমাদের স্টিকেন তৈরি হয়েছে, জিন অফ ইন্টারেস্টের এখান থেকে আমাদের প্লাজমিড বা ভেক্টরে সে একই ধরনের কাট করেছে। তারপর সেই দুটোতে লাইগেজ দিলাম, এখানে কি হয়ে গেল, সংযুক্ত হয়ে গেল। তাহলে এখানে লাইগেশন হয়েছে, কি হয়েছে, দুটো ডিএনএ ফ্র্যাগমেন্ট লাইগেজ এনজাইমের সাহায্যে ফসফোডাইএস্টার বন্ড ফর্মেশন করেছিল বলে তারা পরস্পর সংযুক্ত হয়ে গেল। তার মানে তারা এখানে এমনি এমনি যুক্ত হয়নি। তাহলে যে পয়েন্টে, তার মানে যদি দেখাই, তাহলে এই পয়েন্টে এবং এই পয়েন্টের মধ্যে কি হয়েছে, ফসফোডাইএস্টার বন্ড ফর্মেশন হয়েছে। তাহলে সেটা কিভাবে হয়, তাহলে আমরা খুব সিম্পল এটাকে যদি রিপ্রেজেন্ট করি, ধরে নাও এখানে একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট আছে, তাহলে এটা একটা আমাদের ডিএনএ ফ্র্যাগমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের 5 প্রাইম, এখানে কি থাকে, ফসফেট থাকে, এবং তার 3 প্রাইমে কি থাকবে, ওএইচ থাকবে। এর সঙ্গে যেটা জিন অফ ইন্টারেস্ট আমরা সংযুক্ত করবো, তাহলে জিন অফ ইন্টারেস্ট যেটা এর সঙ্গে আমরা সংযুক্ত করছি সেটারও যদি দেখা যায়, তার একটা কি থাকবে, 5 প্রাইম ফসফেট থাকবে, 3 প্রাইম ওএইচ থাকবে। এবং আমরা জানি যে দুটো অ্যাডজাসেন্ট নিউক্লিওটাইডের মধ্যে যখন ফসফোডাইএস্টার বন্ড ফর্মেশন হবে, তাহলে একজনের 3 প্রাইম ওএইচ এর সঙ্গে অপরজনের 5 প্রাইম ফসফেটের মধ্যে হবে। তাহলে এই দুটো ডিএনএ ফ্র্যাগমেন্ট কাছাকাছি এলে, তাহলে এখানকার যে নিউক্লিওটাইড আর এখানকার যে নিউক্লিওটাইডটা আছে, তাহলে 3 প্রাইম এন্ড এবং এর 5 প্রাইম এন্ড পরস্পরের মধ্যে কি হবে, ডিহাইড্রোজেন সিনথেসিস হবে, এখান থেকে জলও বেরিয়ে যাবে এবং এস্টারিফিকেশনের মাধ্যমে কি হবে, আমার এস্টার বন্ড ফর্মেশন হবে। তাহলে এখানে এই দুটো কি হয়ে যাবে, সংযুক্ত হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, ফসফোডাইএস্টার বন্ড। তাহলে ফসফোডাইএস্টার বন্ড কি হয়ে গেল, এখানে ফর্মেশন হয়ে গেল। তাহলে যখনই ফর্মেশন হয়ে যাবে, তাহলে কি দেখবো, এই ডিএনএ ফ্র্যাগমেন্ট দুটো এখানে পরস্পর কি হয়ে যাবে, তাহলে এটার সঙ্গে, তাহলে এইদিকে আমাদের 5 প্রাইম ফসফেট থাকবে এবং এটার সঙ্গে কে সংযুক্ত হয়ে যাবে, আমাদের সেই ডিএনএ খন্ড বা জিন অফ ইন্টারেস্ট। তাহলে এটা এখানে সংযুক্ত হয়ে গেল। তাহলে শেষে কি পড়ে থাকবে, 3 প্রাইম ওএইচ। তাহলে মাঝখানের যে 3 প্রাইম ওএইচ এর ক্ষেত্রে ছিল, এবং আমাদের জিন অফ ইন্টারেস্ট বা অন্য একটা খন্ডের 5 প্রাইম ফসফেট ছিল, তারা পরস্পর ফসফোডাইএস্টার বন্ডটা ফর্মেশন করে নিয়েছে। তাহলে লাইগেজ কি করছে, এইভাবে দুটো খন্ডের মধ্যে ফসফোডাইএস্টার বন্ড ফর্মেশন করছে। তাহলে আমরা এটাকে কাটলাম, এটাকে কাটলাম, সংযুক্ত করলাম লাইগেজ দিয়ে। তাহলে এটা যেহেতু আঠার মতন কাজ করছে, ওই জন্য মলিকুলার গ্লু বলা হয়েছে। তাহলে কিভাবে করছে, ফসফোডাইএস্টার বন্ড ফর্মেশনের মাধ্যমে এটা করে থাকে। তাহলে লাইগেজের কাজ হচ্ছে দুটো ডিএনএ ফ্র্যাগমেন্টের মধ্যে সংযুক্তি ঘটানো, এবং সেটা কিসের সাহায্যে ঘটানো, ফসফোডাইএস্টার বন্ড ফর্মেশনের মাধ্যমে। কার কার সঙ্গে ফসফোডাইএস্টার বন্ড তৈরি হবে, তাহলে একটা নিউক্লিওটাইডে 3 প্রাইম ওএইচ এবং তার সঙ্গে অ্যাডজাসেন্ট যে নিউক্লিওটাইড আছে তার 5 প্রাইম ফসফেট, তারা পরস্পর ফসফোডাইএস্টার বন্ডটা ফর্মেশন করে নেবে। তাহলে এইভাবে সংযুক্ত হয়ে গেল। তাহলে সেই কারণে আমরা এটাকে বায়োটেকনোলজিতে সবথেকে বেশি ইউজ করে থাকি, ডিএনএ ফ্র্যাগমেন্ট সংযুক্তির কারণে। তাহলে এই হলো আমাদের লাইগেজ এনজাইম। তাহলে এবার আমাদের কি আছে, টার্মিনাল নিউক্লিওটাইডের ট্রান্সফারেজ, তারপর অ্যালকাইন ফসফেটেজ, পলিনিউক্লিয়েটাইড কাইনেজ। বিভিন্ন এনজাইম আছে, এই এনজাইমগুলোর কাজটা আমরা একসঙ্গে বলে দিতে পারি। এবার যদি আমরা দেখি টার্মিনাল নিউক্লিওটাইড ট্রান্সফারেজ, তাহলে আমরা এখানে কি দেখলাম, এই দুটো ফ্র্যাগমেন্ট সংযুক্ত হয়ে গেল। তাহলে আমাদের ফ্র্যাগমেন্ট কেমন হচ্ছিল, একটা ছিল আমাদের স্টিকি, একটা ছিল আমাদের কি ব্লান্ট। তার মানে আমাদের একটা স্টিকি এন্ড তৈরি হচ্ছিল, একটা ভোঁতা প্রান্ত তৈরি হচ্ছে, সুচলা প্রান্ত একটা হচ্ছে ভোঁতা প্রান্ত। তাহলে যখন সুচলা প্রান্ত তৈরি হলো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করেছি, এরকম যদি ফ্র্যাগমেন্ট হয়, তাহলে এটার সঙ্গে আর একটা ফ্র্যাগমেন্ট যেটা আছে, তাহলে এই দুটোকে আমরা খুব সহজে কি করে দিতে পারবো, এখানে কম্বাইন করে দিতে পারবো। তাহলে ওভার হ্যাঙ্গিং আছে, সহজে এটাকে আটকানো যাবে। তাহলে অবশ্যই এখানে লাইগেজ করছে, কিন্তু এখানে আটকে দিলাম। তাহলে এখানে কিন্তু সেটা দেখানো হয়েছে। কিন্তু ব্লান্ট এন্ড যদি হয়, তাহলে ব্লান্ট এন্ড হলে কি হবে, এক্ষেত্রে এরকম একটা ফ্র্যাগমেন্ট আমরা পাচ্ছি, আর অপরদিকে এরকম একটা ফ্র্যাগমেন্ট আমরা পাচ্ছি। তাহলে এই দুটো ব্লান্ট এন্ড, তাহলে এই দুটোকে সংযুক্ত লাইগেজ করবে ঠিকই, কিন্তু সেটাকে লাইগেশন করাটা অনেক টাফ। তাহলে এই ক্ষেত্রে কমপ্লিমেন্টারি রেসপেরিং পেয়ে যে কাছাকাছি চলে আসে, লাইগেশন করাটা ইজি হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে কমপ্লিমেন্টারি রেসপেরিং পাবে না। তাহলে দুটো ব্লান্ট এন্ড কাছাকাছি এলে তাদের মধ্যে ফসফোডাইএস্টার বন্ডটা খুব ইজিলি ফর্মেশন হতে পারে না। সেই জন্য আমরা ব্লান্ট এন্ডের ক্ষেত্রেও কি করতে পারি, স্টিক এন্ড তৈরি করে নিতে পারি। তার জন্য নেক্সট এনজাইম যেটা আসছে আমাদের টার্মিনাল নিউক্লিওটাইডাল ট্রান্সফারেজ। তাহলে আমরা কি দেখছি, ফ্র্যাগমেন্ট দুটো পেলাম, দুটো টাইপের, একটা স্টিক এন্ড টাইপের, তাহলে স্টিক এন্ড হলে লাইগেশন করবো লাইগেজ এনজাইম দিয়ে, আর একটা হচ্ছে ব্লান্ট এন্ড টাইপের, তাহলে সেটাকেও লাইগেশন করবো। কিন্তু এটা হচ্ছে অনেক ইজি, এটা হচ্ছে টাফ।
তাহলে ব্লান্ট এন্ড কোন জিনের ক্ষেত্রে তৈরি হলো, তাহলে কোন একটা জিন কাটলাম, তার ক্ষেত্রে এমন সিকোয়েন্স আছে দুই পারে যে সেটাকে যখন কাটলাম ব্লান্ট এন্ড তৈরি হলো। তাহলে এই জিনটাকে যদি আমি সংযুক্ত করতে না পারি, তাহলে এই জিনটাকে আমরা বায়োটেকনোলজিতে ইউজ করতে পারবো না। তাহলে যাদের ক্ষেত্রে শুধু স্টিক এন্ড তৈরি সেই জিনগুলোকেই আমরা বায়োটেকনোলজিতে ইউজ করতে পারবো। তাহলে বাকি জিনগুলোর ব্লান্ট এন্ড তৈরি করছে এমন সিকোয়েন্স তাদের ক্ষেত্রে প্রেজেন্ট থাকছে। তাহলে জিনের দুই পাড়ায় যে সিকোয়েন্স দুটো আছে তারা ব্লান্ট এন্ড তৈরি করে। তাহলে যখন কাটবো তাহলে জিনের ফ্র্যাগমেন্টটা কেমন হবে, এরকম হবে। তাহলে এই দুটোকে যদি জয়েন করতে না পারি তাহলে বায়োটেকনোলজিতে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে তাদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা যেটা করা হবে তখন ব্যবহার করা হবে টার্মিনাল নিউক্লিওটাইডাল ট্রান্সফারেজ। তাহলে এবার দেখবো কিভাবে আমরা ব্লান্ট এন্ডটাকে স্টিক এন্ডে কনভার্ট করতে পারি। তাহলে ব্লান্ট এন্ডটা স্টিক এন্ডে কনভার্ট করে দিলে তাহলে আমাদের আবার লাইগেজ খুব সহজে এটাকে জুড়তে পারবে। তাহলে সেটা দেখি কিভাবে এখানে টার্মিনাল নিউক্লিওটাইডাল ট্রান্সফারেজ ব্লান্ট এন্ডটাকে স্টিক এন্ডে কনভার্ট করছে। এখানে আমরা একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন দিয়েছি যে কিভাবে স্টিক এন্ড ব্লান্ট এন্ডটা তৈরি করছে আলাদা আলাদা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে আমরা ইকো আর1 এর সাইড দেখিয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে সিকোয়েন্স আছে GAADC, তার প্যাটার্নিক সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি। কাটিং পয়েন্ট অ্যারো দিয়ে দেখানো হচ্ছে আলাদা, তাহলে দুটো স্ট্যান্ডে একই পয়েন্টে কাটছে না, সেই জন্য যখন কাটবে তাহলে এখানে জি আর এর মাঝখানে উপরের স্ট্যান্ডে কাটবে আর নিচের স্ট্যান্ডে জি আর এর মাঝখানে কেটে যাচ্ছে, ফলে এরকম স্টিক এন্ড তৈরি হচ্ছে। কিন্তু আমরা যখন SMA1 এর রেস্ট্রিকশন সাইড দেখছি সেটা হচ্ছে CCCGGG, তার প্যাটার্নিক এখানে দেখানো হয়েছে। তাহলে এটার কাটিং পয়েন্ট যদি আমরা দেখি সিজির মাঝখানে, নিচেও সিজির মাঝখানে এবং একই পয়েন্টে, তাহলে একই জায়গায় যেহেতু কাটছে সেই জন্য এখানে দেখো ব্লান্ট এন্ড তৈরি হয়েছে। তাহলে উপরে যদি খেয়াল করে আমরা দেখি সেখানে আমাদের জি আর এর মাঝখানের ফসফোডাইএস্টার বন্ডও ভেঙেছে, একই সঙ্গে আমাদের ফসফোডাইএস্টার বন্ড ভাঙার পরে যখন দুটো খণ্ড আলাদা হয়ে যাচ্ছিল তখন দেখো হাইড্রোজেন বন্ড ভাঙতে হয়েছে, কার মধ্যে টির মধ্যে যে এইচ বন্ডগুলো ছিল সেগুলো ব্রেক করে গেছে। কিন্তু আমাদের ব্লান্ট এন্ডের ক্ষেত্রে শুধু ফসফোডাইএস্টার বন্ডটাই ব্রেক করেছে, কিন্তু আমাদের হাইড্রোজেন বন্ড ব্রেক করেনি। তাহলে ফোর্থ যেটা আমরা দেখব টার্মিনাল নিউক্লিওটাইডাইল ট্রান্সফারেজ। তাহলে এনজাইম কি করবে, টার্মিনাল এন্ডের নিউক্লিওটাইডটাকে ট্রান্সফার করবে। তাহলে নামের মধ্যে বোঝা যাচ্ছে তাহলে নিউক্লিওটাইড ট্রান্সফার করছে এবং কোথায় ট্রান্সফার করছে, টার্মিনাল এন্ডে। তাহলে আমরা এখানে যদি একটা ব্লান্ট এন্ড পেয়েছি দেখি, তাহলে এরকম একটা ব্লান্ট এন্ড আমরা দেখালাম যেখানে ধরো আছে A C C G C A T T C G এরকম আছে, আর নিচে তাহলে কি থাকবে, এখানে T থাকবে, এখানে G থাকবে, G থাকবে, C G T A A G C। তাহলে এরকম একটা আমরা ব্লান্ট এন্ড পেয়ে গেলাম। তাহলে এখানে ব্লান্ট এন্ড যদি তৈরি হয় তাহলে অপর দিকে আরেকটা আমরা ব্লান্ট এন্ড আমরা দেখাই। তাহলে এখানে আরেকটা ব্লান্ট এন্ড আমরা দেখাচ্ছি, তাহলে এখানে আছে A T C A A G C T। তাহলে এখানে আমরা যদি দেখাই তাহলে আমাদের T থাকবে, A থাকবে, C আছে মানে G থাকবে, T আছে A আছে মানে দুটো T থাকবে, তারপর C থাকবে, G থাকবে, A থাকবে। তাহলে আমরা যদি দেখাই এটা হচ্ছে আমাদের 5 প্রাইম এন্ড, এটা হচ্ছে আমাদের 3 প্রাইম এন্ড। তাহলে নিচের স্ট্যান্ডে কি হবে, 5 প্রাইম এন্ড 3 প্রাইম। তাহলে ডাবল স্ট্যান্ডার্ড এই জন্য দেখানো হয়েছে এরকম। তাহলে এখানে কি আছে আমাদের 5 প্রাইম এন্ড, এখানে আছে আমাদের 3 প্রাইম এন্ড। তাহলে এখানে আছে আমাদের 5 প্রাইম এন্ড, এখানে আছে 3 প্রাইম এন্ড। তাহলে এইভাবে এদের ব্লান্ট এন্ডটা ফর্মেশন হয়েছে। তাহলে এই দুটো খণ্ডকে আমরা সংযুক্ত করতে পারছি না। তাহলে এখানে আমাদের কি আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্ট A, ফ্র্যাগমেন্ট A। আরেকটা আমরা বললাম যেখানে হচ্ছে আমাদের ফ্র্যাগমেন্ট B। তো ফ্র্যাগমেন্ট A আছে এবং ফ্র্যাগমেন্ট B আছে। তাহলে এই দুটোকে আমরা সংযুক্ত করব, কিন্তু ব্লান্ট এন্ড তৈরি হয়েছে মানে এখান দিয়ে কেটে গেছে বলে আর আমরা সংযুক্ত করতে পারছি না সহজে। তাহলে এটাকে সহজ করতে হবে। তাহলে ব্লান্ট এন্ডটাকে কিসে কনভার্ট করতে হবে, স্টিক এন্ডে। তাহলে আমাদের টার্মিনাল নিউক্লিওটাইড ট্রান্সফারেজ দুটোর ক্ষেত্রে অ্যাপ্লাই করব, এখানে অ্যাপ্লাই করব, এখানেও অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি অ্যাড হয়ে যাবে, তাহলে আমরা এখানে অ্যাড করব পলি A টেল অ্যাড করব, এবং এখানে কি অ্যাড করব আমরা পলি T টেল। অর্থাৎ এখানে আমরা অ্যাডিনিন নিউক্লিওটাইড পরপর টার্মিনাল এন্ডে সংযুক্ত করে দেব, এই ফ্র্যাগমেন্টের অপর ফ্র্যাগমেন্টের আমরা টি টেল অ্যাড করে দেব। তাহলে কি হবে দেখা যাক। তাহলে যখন অ্যাড হবে আমরা জানি যে নিউক্লিওটাইডের চেইন যখন গ্রো করে বা এলংগেটেড হয় সেক্ষেত্রে যে 3 প্রাইম এর লাস্ট যেটা থাকছে তারপরে আপকামিং নিউক্লিওটাইড যতবার আসবে সে কিন্তু 5 প্রাইম এন্ড দ্বারা সংযুক্ত হবে। তার মানে গ্রোটা কিন্তু 3 প্রাইম এন্ডের দিকে হয়। তার মানে নিউক্লিওটাইড যখন আমরা অ্যাড করতে পারবো সেটা 3 প্রাইম এন্ডে করতে পারবো, 5 প্রাইম এন্ডে করতে পারবো। তাহলে এই ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখাই তাহলে ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে কি করা হলো, আমরা ফ্র্যাগমেন্টটাকে সিকোয়েন্সটা আর লিখছি না, ওটাকে সিম্পলি দেখাচ্ছি।
তাহলে আমরা ফ্র্যাগমেন্টটাকে সিম্পলি দেখিয়ে দিলাম। তাহলে সিম্পলি দেখানোর পরে তাহলে এখানে কি দেখাচ্ছে, এখানে আমাদের 5 প্রাইম এন্ড ছিল, এখানে 3 প্রাইম এন্ড ছিল, এখানে 5 প্রাইম এন্ড। তাহলে 3 প্রাইম এন্ডে কি হচ্ছে পলি এ টেল, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে আমরা অনেকগুলো কি অ্যাড করে দেবো, তাহলে এখানে 4টে এ অ্যাড করে দেওয়া হলো। তাহলে এখানে এসে কি শেষে হবে 3 প্রাইম এন্ড। তাহলে এখানে কি হলো ফ্র্যাগমেন্টের শেষে ওই জন্য বলা হচ্ছে টার্মিনাল নিউক্লিওটাইডাল ট্রান্সফারেন্স। তাহলে টার্মিনালে তাহলে 3 প্রাইম এন্ডে কি করা গেল নিউক্লিওটাইড ট্রান্সফার করা গেছে, সেই জন্য বলা হচ্ছে টার্মিনাল নিউক্লিওটাইডাল ট্রান্সফারেন্স। তাহলে সেটা ট্রান্সফার করলে এখানে কি হয়ে গেল অনেকগুলো অ্যাডেনিন যুক্ত হয়ে গেল। তাহলে এখানে একটা কি হয়েছে ওভারহ্যাঙ্গিং মানে স্টিক হয়ে গেল। অন্য ফ্র্যাগমেন্ট যদি দেখি তাহলে এটা সিকোয়েন্স লিখছি না, ওটাকে জাস্ট আমরা লাইন টেনে ড্র করে দিচ্ছি। তাহলে এটাকে আমরা লাইন টেনে ড্র করে নিচ্ছি। তাহলে এখানে যদি দেখাই তাহলে এখানে কি আছে আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের 5 প্রাইম, এটা হচ্ছে আমাদের 3 প্রাইম, এটা হচ্ছে আমাদের 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। তাহলে 3 প্রাইম এখানে কে সংযুক্ত হবে, তাহলে এখানে যদি আমরা সংযোগ করে দেখাই তাহলে আমরা এখানে দেখাচ্ছি যে পলি টি যুক্ত হবে, তাহলে টি টি টি, তাহলে এখন সংযুক্ত হলো। তাহলে এখানে কি হলো দুটো ফ্র্যাগমেন্টে, তাহলে এখান থেকে ওভারহ্যাঙ্গিং একটা তৈরি হয়েছে পলি এর, এখানে 3 প্রাইমে কি হয়েছে পলি টি। তাহলে এই দুটোকে যদি এবার কাছাকাছি আনা যায় তাহলে কাছাকাছি আনলে কি হবে, তাহলে এখানে আছে পলি এ টেল আর অপরটাতে আছে পলি টি টেল, তাহলে দুজন কাছাকাছি এলে সংযুক্ত হয়ে যাবে। তার মানে এর পরে আমরা যেটা দেখবো যে এই দুটো ফ্র্যাগমেন্ট যখন কাছাকাছি আসবে তাহলে এই ফ্র্যাগমেন্টের কাছে এলো, এটা আমাদের কাছে চলে এলো। তাহলে আসার পরে আমরা যেটা দেখবো যেখানে কি দ্বারা বন্ড হয়ে গেছে এ এ এ এ এবং নিচে আমাদের কি আছে টি 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 টি। তাহলে এটা ওভারহ্যাঙ্গিং হওয়ার কারণে সহজে এখানে কি হয়ে গেল সংযুক্ত হয়ে গেল। তাহলে এখানে ফসফোরাসটা বন্ড ইজিলি ফর্মেশন হয়েছে এবং হাইড্রোজেন বন্ড ফর্মেশন করার ফলে সহজে এরা খুলে চলে যাবে না। তাহলে এই হলো আমাদের ব্লান্ট এন্ডটাকে স্টিক এন্ডে কনভার্ট করার উপায়। তাহলে কি করা হয়েছে রেস্ট্রিকশন ইন্টারনিউক্লিয়েজের আমরা দেখলাম যে দুটো টাইপের কাট সৃষ্টি করে, যখন ব্লান্ট এন্ড কাট করে তাহলে সেটাকে আমরা বায়োটেকনোলজিতে অ্যাপ্লাই করতে পারছি না, ফলে সেটা টাফ হয়ে যাচ্ছে। কিন্তু এই ধরনের কাট করলে সেই জিনটাকে কি আমরা ইউজ করবো না, অবশ্যই করবো। তখন কি করা হয়েছে টার্মিনাল নিউক্লিওটাইডাল ট্রান্সফারেজ ইউজ করা হয়েছে, যে কি করবে নিউক্লিওটাইড চেনের টার্মিনাল এন্ডে নিউক্লিওটাইড অ্যাড করায়। তাহলে আমরা একটার ক্ষেত্রে একটা ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে পলি এ টেল অ্যাড করেছি, অপর ফ্র্যাগমেন্টের ক্ষেত্রে পলি টি টেল। তাহলে এ 3 প্রাইম এন্ডে পলি অ্যাড করা হয়েছে আর অপর স্ট্যান্ডের 3 প্রাইম এন্ডে কি করা হয়েছে পলি টি। তাহলে পলি এ আর পলি টি পরস্পরের কমপ্লিমেন্টারি, ফলে যখনই কাছাকাছি আসবে এদের মধ্যে কি হবে এই যে হাইড্রোজেন বন্ড ফর্মেশন হয়ে গেল, তাহলে এদের মধ্যে এইচ বন্ড ফর্মেশন হয়ে গেল। তাহলে এইভাবে দুটো ফ্র্যাগমেন্ট সংযুক্ত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট এ, এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট বি। তাহলে এইভাবে দেখো আমরা ব্লান্ট এন্ডটাকে স্টিক এন্ডে কনভার্ট করতে পারছি কিসের সাহায্যে টার্মিনাল নিউক্লিওটাইডাল ট্রান্সফারেজের সাহায্যে। তাহলে এইভাবে আমরা ব্লান্ট এন্ডটাকেও কিন্তু স্টিক এন্ডে কনভার্ট করতে পারছি। তারপরে কি আছে অ্যালকালাইন ফসফেটেজ। ঠিক আমরা কি দেখবো অ্যালকালাইন ফসফেটেজ। তাহলে অ্যালকালাইন ফসফেটেজ কি করবে, তাহলে আমরা যখন এখানে প্লাজমিড যেটা নিয়েছিলাম তাহলে এখানে আমরা একটা কি নিয়েছিলাম প্লাজমিড। তাহলে প্লাজমিডটাকে যখন আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাট করব তাহলে এখানে কি দেওয়া হয়েছিল রেস্ট্রিকশন এনজাইম। তাহলে এটাকে যখন কাট করা হয়েছিল তাহলে আমাদের এরকম ফ্র্যাগমেন্ট তৈরি হয়েছিল। তাহলে আমি আর স্টিক এন্ড করে দেখাচ্ছি না, এখানে এরকম এন্ডি তৈরি হবে এবং তার থেকে খন্ডটা কি হয়ে গেছিল এখান থেকে কেটে বেরিয়ে গেছিল। তাহলে এটা নিজস্ব প্লাজমিডের খন্ড। তাহলে সেই জায়গাটাতে আমরা কাকে বসিয়েছি আমাদের অন্য জিন অফ ইন্টারেস্ট। তাহলে আমরা এখানে কাকে অ্যাড করব, এটা হচ্ছে আমাদের জিন অফ ইন্টারেস্ট। তাহলে এটা হচ্ছে আমাদের জিন অফ ইন্টারেস্ট। তাহলে আমাদের কি হলো প্লাজমিডটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলাম, অপরদিকে ডিএনএ থেকে আমরা জিন অফ ইন্টারেস্ট সেটাকে কেটে নিয়ে এসেছি। তাহলে এবার এটাকে এখানে আটকাবো, তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হবে লাইগেজের সাহায্যে করব। যদি স্টিক এন্ড হয় তাহলে খুব সহজে হয়ে যাবে, যদি ব্লান্ট এন্ড হয় তাহলে আমরা টার্মিনাল নিউক্লিওটাইডাল ট্রান্সফারেজের সাহায্যে সেটাকে স্টিক এন্ড করে নেব। তাহলে এই দুটোকে সংযুক্ত করব। এবার বিষয় হচ্ছে যখন আমরা লাইগেজ এনজাইম দেব তাহলে এটা কি সলিউশনের মধ্যে করা হয়েছে, তাহলে এটাও সলিউশনের মধ্যে আছে ওটাও সলিউশনের মধ্যে আছে। তাহলে এই দুটোকে যখন একসাথে কম্বাইন করব তাহলে পসিবিলিটিস কি হবে, তাহলে যখন আমরা এটাকে আর এটাকে কম্বাইন করাবো তাহলে বিষয়টা কি হতে পারে প্লাজমিডের নিজের ফ্র্যাগমেন্ট সে আবার সেখানে বাইন্ড করে যেতে পারে, তাহলে নিজের টুকরোটা এখানে বাইন্ড করে যেতে পারে, অথবা এটা হতে পারে যে আমাদের প্লাজমিডের মধ্যে জিন অফ ইন্টারেস্ট আমাদের এন্ট্রি করে গেছে। তাহলে এখানে কি এন্ট্রি করে গেছে জিন অফ ইন্টারেস্ট এন্ট্রি করেছে। তাহলে দু রকম পসিবিলিটিস হতে পারে, তাহলে এটা হতে পারে আর ওটা হতে পারে। তাহলে আমরা কি চাইছি আমাদের
জিন অফ ইন্টারেস্ট আমাদের ভেক্টরের মধ্যে এন্ট্রি করুক, কিন্তু ভেক্টরের নিজস্ব খণ্ড যেটা আমরা রেস্টুরেন্ট যদি কেটে বাদ দিয়েছি সেই যদি সংযুক্ত হয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। তাহলে আমাদের যে উদ্দেশ্যে আমরা কাজটা করছি সেটা হবে না, তাহলে রিকম্বিনেশনটা আমরা করতে পারলাম না। তাহলে আমাদের দরকার এটা। তাহলে এরকম যাতে তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে আটকানোর চেষ্টা করব। কি করা হবে? তাহলে আমরা প্লাজমিটাকে যখন কাটছি তাহলে এটাকে আমরা যদি লিনিয়ার উপায়ে দেখাই তাহলে লিনিয়ার ভাবে দেখে দিলাম। তাহলে প্লাজমিটাকে আমরা কি করলাম? কেটে দিলাম। তাহলে এখানে কি আছে? 5 প্রাইমে ফসফেট আছে, এখানে 3 প্রাইমে কি আছে? OH আছে। তাহলে এইভাবে নিজের খন্ড জুড়ে যেতে পারে অথবা নিজেরাই পরস্পরের মধ্যে ফসফরাস বন্ড তৈরি করে আবার এই ফর্মে ফিরে আসতে পারে। তাহলে এখানে 5 প্রাইম ফসফেট আছে, তার জন্য 3 প্রাইম OH এর সঙ্গে কি হচ্ছে? ফসফরাস বন্ড ফর্মেশন হচ্ছে। হয় নিজের খন্ড জুড়ে যেতে পারে অথবা প্লাজমিডটা নিজে এইভাবে সংযুক্ত হয়ে যেতে পারে, কিন্তু কাছাকাছি কি আছে? 5 প্রাইম 3 প্রাইম এন্ডটা থাকছে। তাহলে এই 5 প্রাইম ফসফেটটাকে যদি আমরা আউট করে দিতে পারি তাহলে কিন্তু আর হবে না। তাহলে আমরা এখানে কি করব? এখানটাতে আমরা কি ইউজ করব? অ্যালকালাইন ফসফেট। তাহলে অ্যালকালাইন ফসফেট যখন ইউজ করব তাহলে এবার আমরা দেখব যে আমাদের এখানে 3 প্রাইম OH যেমন ছিল আছে, আর এখান থেকে 5 প্রাইমে কি পড়ে থাকছে? 5 প্রাইমে আমাদের শুধু OH পড়ে থাকছে। তাহলে 5 প্রাইম ফসফেট আউট হয়ে গেল। তাহলে 5 প্রাইম ফসফেট থাকলে তবেই তো সে 3 প্রাইমের সঙ্গে স্টারিফিকেশন বা এক্সট্রা বন্ড তৈরি করবে, কিন্তু 5 প্রাইম ফসফেটটাকে আমরা কি করছি? রিমুভ করে দিচ্ছি যাতে এখানে নিজেদের মধ্যে বন্ডিং না হয়ে যায়। তাহলে আমরা জিন অফ ইন্টারেস্টকে সংযুক্ত করব, কিন্তু যখন এটাকে কাটছি নিজেরা সংযুক্ত হয়ে যাচ্ছে 5 প্রাইম 3 প্রাইম ফসফোরাসটা বন্ড ফর্মেশনের জন্য। তাহলে আমাদের কি করতে হবে? এই বন্ডিং করাটা এখন আটকাতে হবে। তাহলে কিভাবে আটকাবো? তাহলে অ্যালকালাইন ফসফেট যখন ইউজ করব, এটাকে কাটার পরে এস্টিমেট যখন কাটবো, কাটার পরে এখানে কি অ্যাপ্লাই করবো আমরা? তাহলে এটা কাটার পরে এখানে অ্যালকালাইন ফসফেট ইউজ করবো। তাহলে অ্যালকালাইন ফসফেট ইউজ করলে তাহলে এখানে কি পাবো? 5 প্রাইমের ফসফেটটাকে রিমুভ করে দিলাম। তাহলে 5 প্রাইম ফসফেট রিমুভ হয়ে গেল, তার মানে এটাকে আমরা কি করেছি? ডিফসফোরাইলেটেড করা। তাহলে এটা কি হয়ে গেল? ডিফসফোরাইলেটেড হয়ে গেল। তাহলে এখান থেকে ফসফেটটা বেরিয়ে চলে গেল, সেই জন্য আর ফসফেট ফর্মেশন হচ্ছে না। তাহলে এবার যদি আমরা জিন অফ ইন্টারেস্ট এখানে দিয়ে দিই, একসঙ্গে সংযুক্ত করি ফসফেটটা রিমুভ করার পরে, তাহলে এখানে আমরা কি দিয়ে দিলাম? আমাদের জিন অফ ইন্টারেস্ট। তাহলে জিন অফ ইন্টারেস্টের এখানে কি আছে? 5 প্রাইম ফসফেট আছে, এখানে 3 প্রাইম OH আছে। তাহলে আগে কি করতে হবে? রেস্টুরেন্টে কাটার পরে যদি আমরা এখানে সরাসরি তার মধ্যে জিন অফ ইন্টারেস্ট দিয়ে দিই, তাহলে লাইগেজ দিয়ে দিই, তাহলে এরকম হতে পারে, এরকম হতে পারে। আমরা চাইছি শুধু আমাদের রিকম্বিনেন্ট ফর্মেশন হোক, তাহলে এটা আমরা তৈরি করতে চাইছি না। তাহলে ওন ডিএনএ যাতে সেলফ লাইগেশন যাতে না হয় সেটাকে বন্ধ করতে চাইছি। তাহলে কি করলাম? তাহলে আমাদের ডিএনএ খন্ড ফার্স্ট মানে প্লাজমিডটাকে কাটার পরে সেখানে 5 প্রাইম ফসফেটটাকে রিমুভ করে দিতে হবে। কিসের সাহায্যে? অ্যালকালাইন ফসফেটেজ। তাহলে 5 প্রাইম ফসফেট রিমুভ হয়ে গেল। তাহলে এখন এটা আর এটা বা এই খন্ডের সঙ্গে সে বাইন্ড করে যেতে পারছে না। ঠিক সেই মুহূর্তে অ্যালকালাইন ফসফেট ট্রিটমেন্ট করার পরে ফসফেটটাকে বার করে দিলাম, তাহলে ডিফসফোরাইলেটেড কন্ডিশন। এবার আমরা কি করলাম? জিন অফ ইন্টারেস্ট এর সঙ্গে দিয়ে দিলাম। তাহলে এবার এদের মধ্যে কি হবে? আমরা তো দেখলাম লাইগেজ কিভাবে ফসফোরাস বন্ডটা ফর্মেশন করে। তাহলে এটার সঙ্গে এটা কি হয়ে গেল? আমাদের বন্ডটা তৈরি করে নিল। তার মানে আমরা এর পরে এখানে যেটা পাবো, তাহলে আমাদের এর সঙ্গে কে সংযুক্ত হয়ে গেছে? আমাদের ডিএনএ ফ্র্যাগমেন্ট। তাহলে এর সঙ্গে সংযুক্ত হয়ে গেছে আমাদের ডিএনএ ফ্র্যাগমেন্ট। তাহলে এখানে কি আছে? 3 প্রাইম OH, আর এখানটাতে কি আছে? 5 প্রাইম OH। তাহলে এখানে একটা সমস্যা দাঁড়ালো আবার। তাহলে নিজের টুকরো জুড়ে যাচ্ছে বলে জিন অফ ইন্টারেস্ট সংযুক্ত হওয়ার চান্স কমে যাচ্ছে, সেই জন্য আমরা কি করলাম? এখান থেকে ফসফেটটাকে রিমুভ করে দিলাম। ফসফেটটাকে যখন রিমুভ করে দিয়েছি তখন এবারে এরা নিজেরা বাইন্ড করে যেতে পারছে না, তখন কি হলো? জিন অফ ইন্টারেস্টের সঙ্গে অবশ্যই ফসফেরাস বন্ডটা সংযুক্ত হলো। কিন্তু যখন আমরা এরকম প্লাজমিড ভেক্টর পেতে চাইবো তখন কি হতে হবে? তাহলে এটা সংযুক্ত হয়ে যাওয়ার পর আবার এই ফর্মে চলে আসবে, তার মানে আমরা এরকম গঠন পাবো। তাহলে এরকম গঠন যদি পাই তাহলে সেক্ষেত্রে কি হবে? এই যে 3 প্রাইম OH যেটা আছে তার সঙ্গে কার বাইন্ডিং হতে হবে? 5 প্রাইমের বাইন্ডিং হতে হবে, তবে তো এই রিং স্ট্রাকচারটা পাবে। তার মানে আমরা যদি দেখি যে এই জায়গাটাতে সংযুক্তি ঘটনা হয়েছিল লাইগেজ এনজাইম দ্বারা, তাহলে এখানে সংযুক্ত হলো। কিন্তু আমাদের এই পয়েন্টটাতে যদি খেয়াল করা যায় তাহলে এখানে কি আছে? 5 প্রাইম OH আছে, আর এখানে কি আছে? 3 প্রাইম OH আছে। তাহলে এদের মধ্যে তো ফসফোরাস বন্ড ফর্মেশন হবে না। তাহলে আমরা কি দেখলাম? খন্ডের সঙ্গে জিন অফ ইন্টারেস্ট জুড়ে দিয়েছি, তাহলে এই জায়গাটা জুড়ে গেল, কিন্তু আরেকটা প্রান্তে জোড়া যাচ্ছে না। তাহলে আমরা প্লাজমিড তৈরি আর করতে পারছি না, কারণ এখানে 3 প্রাইম OH আছে, কিন্তু এখান থেকে আমরা ফসফেটটাকে সরিয়ে দিয়েছিলাম। কেন সরিয়ে দিয়েছিলাম? যাতে জিন অফ ইন্টারেস্ট জুড়তে পারে। তাহলে একটা সুবিধা করতে গিয়ে অন্য একটা অসুবিধা হয়ে গেল। তাহলে এবার কি হবে? তাহলে প্লাজমিড পাবো কি করে? তাহলে আবার এখানে কি করা উচিত? ফসফেটটাকে ফিরিয়ে আনতে হবে। তাহলে ফসফেটটাকে ফিরিয়ে আনার জন্য আমরা কি ইউজ করবো? তাহলে নেক্সট এনজাইম যেটা ইউজ করবো আমরা সেটা হচ্ছে
পলিনিউক্লিওটাইড কাইনেজ। তাহলে এবার আমরা এখানে ইউজ করব পলিনিউক্লিওটাইড কাইনেজ। তাহলে পলিনিউক্লিওটাইডের কাইনেজের কাজ কি? তাহলে আমরা এখানে 6 এনজাইম যেটা দেখছি সেটা হচ্ছে পলিনিউক্লিওটাইড কাইনেজ। তাহলে কি করবে? রিফসফোরাইলেটেড the 5 prime end। তাহলে আমাদের ডিফসফোরাইলেটেড যে হয়ে গেছিল তার 5 প্রাইম এন্ডে কি হয়ে গেছে, আবার ফসফেট অ্যাড করে দিচ্ছে। তার মানে যখন আমরা এটা দেব তার পরের ডায়াগ্রামটা যদি আমরা দেখি তাহলে আমরা এটাকে এখানে দেখাচ্ছি, এটার সঙ্গে তো আমাদের জিন অফ ইন্টারেস্ট সংযুক্ত আগে হয়ে গেছে। তাহলে এর সঙ্গে কে যুক্ত হয়েছে? জিন অফ ইন্টারেস্ট। তাহলে এখানে আছে 3 প্রাইম ওইচ, এখানে আছে আমাদের 5 প্রাইম। এবার কি হয়ে গেল, আবার ফসফেটটা ফিরে এলো। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ফসফেটটা আবার ফিরে এসেছে যখন পলিনিউক্লিওটাইড কাইনেজ দিচ্ছি। তাহলে প্রথমে ডিফসফোরাইলেটেড করতে হয়েছিল, আবার সেটাকে কি হলো, ডিফসফোরাইলেটেড হয়ে গেছে, মানে ডিফসফোরিলেশন হলো। কোথায়? 5 প্রাইম এন্ডে। যখন এরকম হলো তাহলে পরের ক্ষেত্রে আমরা কি দেখব, যে এরা দুজন, তাহলে আগে তো বন্ডিংটা এখানে হয়েছিল, তাহলে এখানে বন্ডিংটা হয়েছিল কিন্তু এই জায়গাটায় হতে পারছিল না, কারণ এখানে 5 প্রাইম ওইচ ছিল, এখানে 3 প্রাইম ওইচ ছিল। তাহলে 5 প্রাইম ওইচ এর সঙ্গে 3 প্রাইম ওইচ এর বন্ডিং হচ্ছিল না। তাহলে এই জায়গাটায় আবার যদি আমি ফসফেট করে দিই, এটাকে চেঞ্জ করে যদি আমি ফসফেট করে দিই, তাহলে এদের মধ্যে কি হয়ে যাবে, বন্ড ফরমেশনটা হবে। তাহলে সেই ঘটনা এখানে ঘটেছে, এদের মধ্যে ফসফরাস বন্ড তৈরি হয়ে গেল। তাহলে আবার আমরা কি পেয়ে গেলাম, রিকম্বিন্যান্ট প্লাজমিড পেয়ে গেলাম। তাহলে রিকম্বিন্যান্ট প্লাজমিড পাওয়ার জন্য আমাদের এটা করতে হবে। তাহলে এখানে একই সঙ্গে দুটো এনজাইম বলা হয়ে গেল, একটা হচ্ছে আমাদের অ্যালকাইন ফসফেটেজ, একটা হচ্ছে আমাদের পলিনিউক্লিওটাইড কাইনেজ। তাহলে আমরা কি দেখলাম, যে যখন রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাজ, তখন দুটো এন্ড তৈরি হতে পারে, একটা স্টিক একটা ব্লান্ট। কিন্তু স্টিক এন্ড ঠিক আছে, লাইগেশন করে দেবো লাইগেজ এনজাইম দিয়ে, কিন্তু ব্লান্ট এন্ডটাকে আমরা স্টিকি করতে পারি, তখন টার্মিনাল এন্ডে নিউক্লিওটাইড অ্যাড করে দিচ্ছি, সেটা পলি এ হতে পারে, অপরটার ক্ষেত্রে পলি টি হতে পারে। তাহলে তাদের মধ্যে বন্ডিংটা হবে। এবারে যখন আমরা দেখছি যে রেস্ট্রিকশন দিয়ে যখন কাটা হলো, কাটার পরে নিজের টুকরো বা নিজের এখানে বাইন্ড করে যেতে পারে। তাহলে আমি প্লাজমিডটাকে কাটলাম, খুলে গেল, আবার যে লাইগেজ দিলাম নিজেরা জুড়ে গেল। তাহলে বাইরের জিনটাকে এখানে এন্ট্রি করাতে পারলাম না। তাহলে সেটা আটকানোর জন্য প্রথমে আমরা অ্যালকালাইন ফসফেটেজ দিয়েছি, যার কারণে কি হয়েছে, এখান থেকে আমাদের অ্যালকালাইন ফসফেটেজে 5 প্রাইম এন্ডের ফসফেটটা রিমুভ হয়ে গেল। যখন রিমুভ হয়ে গেল, নিজেদের মধ্যে বাইন্ডিং হচ্ছে না, তাহলে কার সঙ্গে বাইন্ডিং হবে, তাহলে তার সঙ্গে যে জিন অফ ইন্টারেস্ট আমরা সংযুক্ত করতে চাইছি সে এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে যুক্ত হয়ে গেলে আমাদের কি হয়ে গেল, এখানে রিকম্বিনেশনটা ঘটেছে, কিন্তু প্লাজমিড ফরমেশন হচ্ছে না, কারণ এখান থেকে ফসফেটটাকে আমরা রিমুভ করে বসে আছি। তাহলে প্লাজমিডটাকে আবার ফ্রি আনতে গেলে তাহলে এখানে ফসফেট অ্যাড করতে হবে। তাহলে এখানে ফসফেটটাকে বার করার দরকার পড়েছে, আবার ফসফেটটাকে অ্যাড করার দরকার পড়ছে, অর্থাৎ ডিফসফোরিলেশন হয়েছে, আবার ডিফসফোরিলেশন করতে হবে। তাহলে সেটা করতে গেলে কি ইউজ করতে হবে, পলিনিউক্লিওটাইড কাইনেজ। তাহলে এটাকে যখন আমরা এখানে অ্যাড করেছি, তখন আমরা এই ঘটনা দেখলাম। প্রথমে আমাদের এই 5 প্রাইম এন্ডে ফসফেটটাকে আবার আমরা কি পেয়েছি, ফসফেটটা আমাদের ফিরে এসেছে। ফিরে আসার পরে এরা পরস্পরের মধ্যে কি হবে, ফসফেট রাস্টা বন্ড করে নেবে। তাহলে যখন এরকম সার্কুলার হয়ে গেল, এর 5 প্রাইম এন্ড আর এর 3 প্রাইম ওইচ, তাহলে ফসফেট রাস্টা বন্ড ফরমেশন করে আবার রিকম্বিন্যান্ট ডিএনএটা বা রিকম্বিন্যান্ট প্লাজমিড আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের পলিনিউক্লিওটাইড কাইনেজের ব্যবহার। এখানে যে ডায়াগ্রামটা আমরা দেখাচ্ছি, যেখানে অ্যালকালাইন ফসফেটেজ ফসফেটটাকে রিমুভ করে দিচ্ছে 5 প্রাইম এন্ড থেকে। তাহলে 5 প্রাইম এন্ড থেকে মানে 5 প্রাইম এন্ডে যে নিউক্লিওটাইডটা আছে তার 5 প্রাইম কার্বনের যে ফসফেট গ্রুপটা আছে, প্রথমে দেখো সেখানে সংযুক্ত আছে। তাহলে সুগার আছে, নাইট্রোজেন বেস যুক্ত আছে, একই সঙ্গে ফসফেট গ্রুপটা যুক্ত আছে। কিন্তু তারপরে অ্যালকালাইন ফসফেটেজ হাইড্রোলাইটিক ক্লিভেজের মাধ্যমে, অর্থাৎ জলের উপস্থিতিতে ক্লিভেজ করছে, তার ফলে কি হচ্ছে, সেখান থেকে ফসফেট গ্রুপটা রিমুভ হয়ে গেল। তাহলে এখানে আমাদের ফসফেট গ্রুপটা থাকছে না, ওই জন্য আমরা কি দেখছি, নিচের ছবিটাতে দেখো 5 প্রাইম কি আছে, ওইচ থাকছে, সেখানে ফসফেটটা অ্যাবসেন্ট। তাহলে এটা কে করলো, অ্যালকালাইন ফসফেটেজ। তারপরে কি করেছিল, আমাদের পলিনিউক্লিওটাইড কাইনেজ। তাহলে এখানে কি এক্সাম্পল দেওয়া আছে, ABM-T4 পলিনিউক্লিওটাইড কাইনেজ। তাহলে এটা একটা টাইপের পলিনিউক্লিওটাইড কাইনেজ। এটা কি করছে, এটিপি থেকে ফসফেটটা নিয়ে আবার 5 প্রাইম এন্ডে অ্যাড করে দিচ্ছে। তার মানে আমাদের অ্যালকালাইন ফসফেটটাকে রিমুভ করে দিয়েছিল, অর্থাৎ ডিফসফোরাইলেটেড করে দিয়েছিল। এখানে আমাদের পলিনিউক্লিওটাইড কাইনেজ সেটাকে আবার ফসফোরাইলেটেড করে দিচ্ছে 5 প্রাইম এন্ডটাকে। নেক্সট যে এনজাইমটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজ। তাহলে ডিএনএ পলিমারেজের কাজ হচ্ছে কি, পলিমারাইজেশন করা। তাহলে আমরা তো রেপ্লিকেশন অলরেডি পড়ে আসছে সেন্টার ডগের মধ্যে। তাহলে সেখানে কিভাবে ডিএনএ পলিমারেজ নিউক্লিওটাইড সংযোজন করছিল, একটা লিডিং স্ট্র্যান্ড একটা ল্যাগিং স্ট্র্যান্ড। যেটাই করুক আলটিমেটলি তার ফাংশন হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডগুলোকে সংযুক্ত করে পলিনিউক্লিওটাইড চেইন তৈরি করা। তাহলে সেক্ষেত্রে আমরা
ডিএনএ পলিমারেজের কথা পড়ে এসেছি এবং বিভিন্ন টাইপের পলিমারেজ আমরা দেখেছি। আমাদের ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এবং ডিএনএ পলিমারেজ 3। তাহলে রেপ্লিকেশন আমরা ডিটেইলস বলে এসেছি যে ডিএনএ পলিমারেজ 1 2 3 কি কাজ করে, তাহলে সেটা দেখে নিলে হয়ে যাবে বা সেটা তোমরা অলরেডি পড়ে এসেছো। তাহলে পলিমারেজ 3 হচ্ছে আমাদের পলিমারেশনের কাজটা মেইনলি করে থাকে, ডিএনএ পলিমারেজ 2 রিপেয়ারিং এর কাজটা করে, ডিএনএ পলিমারেজ 1 দেখেছিলাম যে যখন আমাদের রেপ্লিকেশন হচ্ছিল তাহলে সেখানে কি হচ্ছিল, প্রাইমার অ্যাড করতে হচ্ছিল, তাহলে সেই আরএনএ প্রাইমারটাকে রিপ্লেস করে সেখানে ডিএনএ নিউক্লিওটাইড সংযোজনের কাজটা করছিল ডিএনএ পলিমারেজ 1। তাহলে সবথেকে বেশি অ্যাক্টিভ কিন্তু এটা। তাহলে আমরা যদি দেখি তাহলে সবথেকে বেশি অ্যাক্টিভ বা অ্যাক্টিভিটি দেখায় সেটা হচ্ছে পলিমারেজ 3, কিন্তু আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে সবথেকে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের এটা ডিএনএ পলিমারেজ 2টাকে আমরা বেশি প্রিফার করি। তাহলে এটা গেল আমাদের ডিএনএ পলিমারেজের বিষয়, যে কি করবে, পলিনিউক্লিওটাইড চেইন ফরমেশন করবে। তাহলে আরেকটা বিষয় একটু জেনে রাখবো যে আমাদের ট্যাগ পলিমারেজ, ট্যাগ পলিমারেজ আমরা পিসিআর যখন পড়বো সেখানে ডিটেইলস বলা হবে। তাহলে পিসিআর এটা ইউজ করে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তাহলে আমরা যখন রেপ্লিকেশন দেখেছি সেটা তো সেলের মধ্যে ইন ভিভো ঘটছে, যখন আমরা আর্টিফিশিয়ালি কোন একটা ডিএনএ খন্ড সেটাকে রেপ্লিকেট করতে চাইবো, অসংখ্য তার কপি বানাতে চাইবো বা ক্লোনিং করতে চাইবো, তখন কিন্তু আমাদের পলিমারেজ চেইন রিঅ্যাকশন করতে হবে। তখন যে ডিএনএ পলিমারেজ ইউজ করি সেটা হচ্ছে আমাদের ট্যাগ পলিমারেজ। এটা হচ্ছে আমাদের হিট স্টেবল ব্যাকটেরিয়া থেকে আমরা আইসোলেট করেছিলাম, থার্মাস অ্যাকোয়াটিকাস ব্যাকটেরিয়া থেকে, ওই জন্য নাম দেওয়া আছে ট্যাগ পলিমারেজ। তাহলে এরও কাজ সেই পলিমারাইজেশন করানো, কিন্তু সেটা আমরা কোথায় ইউজ করি, পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশনে। তারপরে আমাদের নেক্সট এনজাইম আসছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, তাহলে এটার সাহায্যে আমরা আরএনএ থেকে ডিএনএ ফরমেশন করতে পারি এবং এখানে যেটা করা হবে মেইনলি সেটা হচ্ছে আমাদের এমআরএনএ থেকে আমরা সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ ফরমেশন করব। সিডিএনএ কমপ্লিমেন্টারি ডিএনএ কিভাবে করা হয়, এখানে আমরা একটা এমআরএনএ নিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের এমআরএনএ। তাহলে এখানে কি থাকবে, 5 প্রাইম একটা এন্ড থাকবে, এটা আমাদের 3 প্রাইম এন্ড থাকবে, 3 প্রাইম ওএইচ, আর এখানে আমাদের 5 প্রাইম ফসফেট করে দিলাম। 3 প্রাইম এন্ডে কি থাকবে, এখানে পলি এ টেল, তাহলে এর ক্ষেত্রে কি থাকবে, পলি এ টেল। তাহলে এই পলি এ টেল কে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারি। তাহলে আমরা পলি এ টেল এর জায়গায় যদি অলিগো ডিটি অর্থাৎ ডিঅক্সিথাইমিন, তো আমরা এখানে কি করে দেবো, এখানে থাইমিন অ্যাড করে দেবো। তাহলে এখানে পরপর থাইমিন অ্যাড করে দিলাম। তাহলে এখানে যেটা অ্যাড করা আছে এটা কিন্তু আমাদের অলিগো ডিটি, ডি বলতে ডিঅক্সিথাইমিন। আমরা অলিগো ডিঅক্সিথাইমিন অর্থাৎ আমরা থাইমিনের একটা শর্ট চেইন সেখানে অ্যাড করে দিলাম, অবশ্যই সেটা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের, তার মানে এটা ডিএনএ চেইন ফরমেশন করবে সেই জন্য। তাহলে যখন এটা অ্যাড করে দিলাম তাহলে এখানে এবার পলিমারেজ খুব সহজে এটাকে পলিমারাইজেশন করবে। যখন আমরা এখানে অ্যাড করছি তাহলে এখানে 3 প্রাইম মানে এখানটাতে কি অ্যাড করেছি আমরা, তাহলে এই দিকটাতে আমরা কি অ্যাড করেছি আমাদের 5 প্রাইম, তাহলে এই দিকটাতে কি আছে আমাদের 3 প্রাইম। তাহলে আমাদের ডিএনএ চেইনের গ্রো কোন দিকে হয়, 5 প্রাইম টু 3 প্রাইম, তাহলে সেটা এখানে হবে। তাহলে সেটা যদি আমরা দেখাই তাহলে 3 প্রাইম এন্ড যেটা আছে সেটাকে ধরে আমাদের পলিমারেজ এনজাইম কোন দিকে সিনথেসিস করে দেবে, এদিকে। তাহলে এখানে সে কি শেষ হবে, 3 প্রাইম ওএইচ। তাহলে আমাদের এমআরএনএ এর শেষে পলি এ টেল থাকে, সেটাকেই কাজে লাগিয়ে আমরা কি করছি, অলিগো ডি থাইমিন সেখানে অ্যাড করে দিচ্ছি। তার ফলে এটাকে কাজে লাগিয়ে এবার কি করে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে পলিমারেজ, তাহলে এটাকে আমরা আরএনএ ডিপেন্ডেন্ট পলিমারেজ বলতে পারি। তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কিন্তু একটা ডিএনএ পলিমারেজ, কিন্তু সেটাকে আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। তাহলে আরএনএ কে দেখে দেখে ডিএনএ তৈরি করছে, তাহলে আরএনএ এর উপরে ডিএনএ চেইন তৈরি হলো। তাহলে পলি এ টেল এর এখানে আমরা অলিগো ডি টি বা ডিঅক্সিথাইমিন অ্যাড করে দিচ্ছি, সেটাকে ধরেই আমাদের পলিমারেজ বা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি করলো, ডিএনএ চেইন ফরমেশন করে দিল। তাহলে এখানে আরএনএ ডিএনএ হাইব্রিড হয়ে গেল। তাহলে এখানে কি আছে আমাদের, আরএনএ ডিএনএ এর মধ্যে হাইব্রিডাইজেশন, তাহলে একটা আরএনএ চেইন অপরটা তৈরি হয়েছে ডিএনএ। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের ডিএনএ চেইনটা রেখে দিতে হবে, আরএনএ চেইনটাকে হটিয়ে দিতে হবে। তাহলে আরএনএ চেইনটাকে যদি আমরা সরাতে চাই তাহলে এখানে আমরা আরেকটা এনজাইম ইউজ করব, যেটা আমরা কি বলেছিলাম, আরএনএসএইচ বা আরএনএস, যেটা আরএনএ ডিগ্রেডেশন করবে, আমরা নিউক্লিয়াসের মধ্যে পড়েছিলাম। তাহলে সেটা যদি দিয়ে দিই তাহলে সেটা কি করবে, তাহলে আমাদের ডিএনএ স্ট্র্যান্ডটা যেমন ছিল তেমন থাকবে, এটা হচ্ছে আমাদের 3 প্রাইম এন্ড, এখানে থাকছিল পলি টি, এটা হচ্ছে আমাদের 5 প্রাইম এন্ড, এবং এর উপরে যে আরএনএ যেটা ছিল সে আরএনএ টা কি হবে, আরএনএসএইচ দ্বারা ডিগ্রেডেশন হয়ে যাবে, অর্থাৎ আরএনএ এখান থেকে ডিগ্রেডেশন হয়ে চলে যাবে। তাহলে আমাদের শুধু কি পড়ে থাকলো, ডিএনএ এর একটা সিঙ্গেল স্ট্র্যান্ড। তাহলে এই সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ যেটা আছে এটাকে এবার আমরা কি করে নেব,
এখান থেকে আরো একটা স্ট্র্যান্ড ফরমেশন করে নেবো, ফলে আমরা এখানে যেটা পেয়ে যাচ্ছি সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ। তাহলে এটাকেই আমাদের কাজে লাগিয়ে আমরা কি করব, আরো একটা স্ট্র্যান্ড এখানে আমরা ফরমেশন করে নেবো। তাহলে এই হয়ে গেল আমাদের ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। কিন্তু এটা কি হয়ে গেল আমাদের, এটাকে বলা হবে সিডিএনএ, আবার আমরা বলবো কমপ্লিমেন্টারি ডিএনএ। তাহলে এখানে কি হচ্ছে, কমপ্লিমেন্টারি ডিএনএ, কমপ্লিমেন্টেশন ঘটাচ্ছে। তাহলে কি হলো, আমাদের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আমরা দেখছি কি রিভার্স ট্রান্সক্রিপশন করে। যেমন আমাদের এইডস ভাইরাসের ক্ষেত্রে তারা হচ্ছে রেট্রোভাইরাসের মধ্যে পড়ে, কারণ তাদের জিন বস্তু হচ্ছে আরএনএ এবং তারা রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ থেকে ডিএনএ ফরমেশন করে। তাহলে প্রথমে কি হয়, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম কি করবে, আমাদের সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ যেটা আছে, তাহলে সেখানে পলিএটেল থাকে, পলিএটেলের সঙ্গে অলিগো ডিঅক্সিথাইমিন অ্যাড করবে, তার ফলে এখানে এবারে পলিমারাইজেশনের মাধ্যমে আরএনএ দেখে দেখে সেখানে কমপ্লিমেন্টারি বেস পেয়ার সংযুক্ত করে ডিএনএ চেন তৈরি করলো। তাহলে এটা ডিএনএ আরএনএ হাইব্রিড। তাহলে এখানে আরএনএ স্ট্র্যান্ডটাকে সরাতে হবে, তাহলে সরানোর জন্য আমাদের দরকার আরএনএ যাই, যেটা কি করবে, আরএনএ ডিগ্রেডেশন করবে। তাহলে ডিগ্রেডেশন যখন হয়ে গেল, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ পড়ে আছে, এবার তাহলে এটাকে আমরা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ তে কনভার্ট করে নিই। তাহলে সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ আর সিডিএনএ। তাহলে ওই জন্য এখানে রিভার্স ট্রান্সক্রিপ্টের এনজাইমটা রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে এই আরএনএ থেকে সিডিএনএ তৈরি হলো। অর্থাৎ যেসব জীবের ক্ষেত্রে আরএনএ জিন বস্তু হিসেবে পাবো, তাদের ক্ষেত্রেও রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি করা সম্ভব। সেখানে আমরা আরএনএ টাকে ডিএনএ তে কনভার্ট করে নিচ্ছি। তাহলে এখানে দুটো এনজাইমের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, আর একটা হচ্ছে আমাদের আরএনএ এই নিউক্লিয়াসের মধ্যে যেটা পড়েছিলাম সেটাও এখানে অ্যাপ্লাই করা হলো। তাহলে আরএনএ টাকে সরানোর জন্য, তাহলে এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ ফরমেশন হয়ে গেল। এখানে যে ডায়াগ্রামটা আমরা দেখছি সেখানে দেখানো হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতি কিভাবে সিডিএনএ তৈরি হচ্ছে বা সিডিএনএ সিনথেসিস হচ্ছে। তাহলে এখানে দেখছি একটা আরএনএ দেখানো হচ্ছে, যার 5 প্রাইম এন্ডে দেখানো হচ্ছে, 3 প্রাইম এন্ডে পলিএটেল আছে। তাহলে পলিএটেল আমরা কি করি, অলিগো ডিঅক্সিথাইমিন প্রাইমার অ্যাড করেছি। তারপরে কি হচ্ছে, ভাইরাল রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম এটাকে রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএর উপরে ডিএনএ সিনথেসিস করছে, যেটাকে আমরা সিডিএনএ বলছি। এবং সেটা শেষে কি হচ্ছে, 3 প্রাইম এন্ডে হেয়ারপিন লুপ তৈরি করছে। এবার আমাদের এই ডিএনএ আরএনএ হাইব্রিডটাকে যদি আমরা অ্যালকালাইন ট্রিটমেন্ট বা আরএনএ এইজ ইউজ করি, সেক্ষেত্রে কী হবে, আমাদের আরএনএটা ডিগ্রেড করে যাবে। তারপরে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধু সেখানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ পড়ে আছে। তাহলে সেখানে আমরা ডিএনএ পলিমারেজ 1 অ্যাড করে দিলেই আমাদের ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ডিএনএ। এবং সেই লুপ যেটা আছে ওটাকে আমরা S1 নিউক্লিয়াস দিয়ে কেটে দিলেই আমাদের ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ আমরা পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা সিডিএনএ সিনথেসিস করে থাকি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ব্যবহার করে, এবং সেখানে আরএনএসকে ব্যবহার করে আরএনএ ডিগ্রেডেশনের জন্য। তাহলে লাস্ট এনজাইম আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের মিথাইল ট্রান্সফারেজ। মিথাইল ট্রান্সফারেজ, তাহলে কি করবে, মিথাইল অ্যাড করে দেবে। তাহলে আমরা ডিএনএ এর ক্ষেত্রে যদি দেখি কিভাবে মিথাইল অ্যাড করে দিচ্ছে, তাহলে আমরা ইকোলাইয়ের ক্ষেত্রে অলরেডি কিন্তু এটা পড়ে এসেছি যে সে মিথাইলেশন করে দিচ্ছে নিজের ডিএনএ কে। তাহলে এখানে সিকোয়েন্স কি ছিল, জি ডবল এ ডবল টি সি ছিল, আর এখানে ছিল জি ডবল এ ডবল টি সি। তাহলে এই রেস্ট্রিকশন এনজাইম যেটা আমরা দেখছিলাম, তাহলে এই রেস্ট্রিকশন সাইটে, তাহলে এটা কার সাইড লেখা হয়েছে এখানে, ইকো আর1 এর সাইড। তাহলে আমরা কি করেছি, ইকো আর1 বা আর ফার্স্ট এর সাইড আমরা এখানে দেখাচ্ছি, যেখানে এই সিকোয়েন্সটা আছে এবং কাটিং পয়েন্ট কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে কাটিং পয়েন্ট। তাহলে কাটিং পয়েন্ট থাকার কারণে যখনই আমরা এখানে এনজাইম ইউজ করছি কি ইকো আর1, তখন ফাইব্রোসের ডিএনএ টাকে কি করে দিচ্ছিল, কেটে দিচ্ছিল। তাহলে ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ইকো আর1টা ছিল বলে ফাইব্রোসের ডিএনএ যখন এন্ট্রি করছিল তার এই পয়েন্টে কেটে দিচ্ছিল, ফলে সেখানে কাট হয়ে যাচ্ছিল, কিন্তু নিজের ডিএনএ কে কাটেনি, সেটা আমরা দেখবো। তাহলে প্রথমে যখন কাট করবে তাহলে কি হয়ে যাবে, তাহলে কাট হয়ে গেলে কেমন হবে ঘটনা যদি আমরা দেখি, তাহলে এখানে এখানে যদি কাট হয় তাহলে এখানে থাকবে জি, তার সঙ্গে নিচে কে থাকবে, সি থাকবে, এবং বাকি কোনগুলো থাকবে টি টি এ এ। এবং এটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এখানে জিটা কেটে চলে গেছে, এই দুটোর মধ্যে কাটা হয়ে গেছে। তাহলে জি কাটে গেলে ওখানে ওর সঙ্গে কে আছে, আমাদের সি আছে, তার সঙ্গে আমাদের কে থাকছে টি টি এ এ। তাহলে এইভাবে এখানে কি স্টিক এন্ড তৈরি হয়ে গেল, মানে কাট হয়ে গেল। তাহলে স্টিক হলো আর যাই হোক, তাহলে কাট হয়ে গেল মানে ফরেন ডিএনএটাকে সে কি করে দিয়েছিল, কাট করে দিয়েছিল। তাহলে এটা তো গেল ফরেন ডিএনএটাকে ধ্বংস করে নিজেকে সেফ রাখা, কিন্তু একই সঙ্গে নিজের ডিএনএ তেও এরকম তো সিকোয়েন্স আছে, তাহলে সেটাকেও তো কাট করে দেবে। তখন কি করবে, তাহলে আমরা যদি ইকোআরএন দিই এখানে কেটে যাবে, কিন্তু এবার যদি আমরা এই জায়গাটাতে মিথাইলেশন ঘটাই তাহলে কি করব, তাহলে আমাদের অ্যাডেনিনে এই পয়েন্টে বা এই পয়েন্টে যে কোনো একটা পয়েন্টে করলেই হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের অ্যাডেনিনের ক্ষেত্রে, তাহলে এখানে আমরা কি করে দিলাম, তাহলে এখানে আমরা মিথাইল গ্রুপ অ্যাড করে দিলাম। তাহলে এটা কোই জন্য বলা হচ্ছে
মিথাইলেশন। তাহলে যখনই মিথাইলেশন করব তখন যদি আমরা দেখি তাহলে এখানে যেটা করা হলো, তাহলে এটাকে যদি আমরা কি করছি, মিথাইলেশন, অর্থাৎ এখানে কি অ্যাড করা হচ্ছে, CH3 গ্রুপ অ্যাড করা হলো। তাহলে যখন CH3 গ্রুপ নেই তাহলে ইকোরান খুব সহজে এটাকে কেটে দিল, কিন্তু যখন নিজের ডিএনএ তে কাটতে যাচ্ছে তাহলে নিজের ডিএনএ কে কাটতে পারছে না, তাহলে সেখানে একই রকম রেস্ট্রিকশন সাইট থাকা সত্ত্বেও কাটছে না। কেন কাটছে না? নিজের ডিএনএ এর রেস্ট্রিকশন সাইট গুলোকে মাস্কিং করে দিয়েছে। কিভাবে মাস্কিং করেছে? তাহলে সেটা হচ্ছে মিথাইলেশনের মাধ্যমে। তাহলে CH3 গ্রুপ অ্যাড করে দিচ্ছে। তাহলে জাস্ট কাটিং সাইট যেখানে আছে সেখানে আমাদের মিথাইল গ্রুপটা অ্যাড করবে। তাহলে সেটা যদি আমরা দেখি, এরপরে আমরা তাহলে কি দেখবো, ডিএনএটা যেমন ভাবে ছিল ঠিক তেমন ভাবেই থাকবে। তাহলে GAATTC GAATTC, তার মানে এখানে যদি আমরা ইকো R1 দিয়েও দিই, ইকো R1 এখানে আমরা যদি অ্যাপ্লাই করি, তারপরে আমাদের সিকোয়েন্সটা যেমন ছিল তেমন থাকবে, কারণ এখানে কি করা হয়েছে, মিথাইলেশন। তাহলে এটা হচ্ছে মিথাইল ট্রান্সফারেজ। তাহলে ওই জন্য ইকোলাই নিজের ডিএনএ কে প্রোটেক্ট করতে পারছিল। তাহলে কি করলো, মিথাইল গ্রুপ ট্রান্সফার করে দিল জাস্ট কাটিং সাইডে, মানে রেস্ট্রিকশন সিকোয়েন্স সেখানে আছে বা রেস্ট্রিকশন সাইট আছে, রেস্ট্রিকশন সাইটে কোন জায়গাটাতে, কাটিং সাইট, যে জায়গাটাতে কাটবে রেস্ট্রিকশন এনজাইম সেই জায়গাটাকে কি করে দিল, মাস্কিং করে দিল। মিথাইল গ্রুপ অ্যাড করা থাকলে আর কাটতে পারবে না। এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখাচ্ছি যেখানে মিথাইলেশন পদ্ধতিটা দেখানো হয়েছে। তাহলে প্রথম ডায়াগ্রামে দেখানো হচ্ছে যে আনমিথাইলেটেড ডিএনএ আছে, সেখানে কাটিং সাইট আছে ইকো R1 এর, ফলে সেটাকে কেটে দিয়ে স্টিক এন্ড তৈরি করে দিচ্ছে, যেহেতু দুটো স্ট্র্যান্ডের কাটিং পয়েন্টটা আলাদা। কিন্তু ডায়াগ্রাম বিতে খেয়াল করে দেখো, সেখানে প্রথমে আনমিথাইলেটেড ডিএনএ আছে, সেখানে ইকো R1 মিথাইলেজ কি করছে, মিথাইলেশন ঘটাচ্ছে। তাহলে কোথায় মিথাইলেশন ঘটাচ্ছে সেটা ওখানে দেখানো হচ্ছে। তারপরে ইকো R1 এনজাইম সেটাকে কিন্তু আর কাটতে পারছে না। তাহলে এইভাবে মিথাইলেশনের মাধ্যমে আমরা রেস্ট্রিকশন সাইটটাকে ব্লক করে দিতে পারি, যেখানে আর রেস্ট্রিকশন এনজাইম সেই ক্লিভেজটা বা কাটতে পারছে না। তাহলে এটাই হচ্ছে মিথাইলেশন পদ্ধতি। তাহলে এই ডায়াগ্রাম এতে আমরা আনমিথাইলেটেড ডিএনএ দেখেছি, এখানটাতে মিথাইলেটেড ডিএনএ ক্ষেত্রে। তাহলে আমাদের বায়োটেকনোলজি টুলের মধ্যে আমরা এনজাইম শুরু করেছিলাম, সেই এনজাইমের মধ্যে দেখা গেল ভেরিয়াস টাইপস অফ এনজাইম সেখানে প্রেজেন্ট থাকছে, এবং সেগুলো হচ্ছে আমাদের লাইসিং এনজাইম। প্রথমে ডিএনএটাকে সেল থেকে বার করলাম লাইসিস করার মাধ্যমে, তারপর নিউক্লিয়াস দিয়ে ডিএনএটাকে কাটাকুটি করলাম মলিকুলার লেভেলে, যেন মলিকুলার সিজার, তারপর লাইগেজ দিয়ে তাদেরকে আমরা সংযুক্ত করলাম। তাহলে সেই জন্য মলিকুলার গ্লু, স্টিক এন্ড যদি হয় তাহলে সহজে তাদের মধ্যে ফসফরাস বন্ড তৈরি করে দেবে, ব্লান্ট এন্ড যদি হয় তাহলে বন্ড তৈরি করাটা কঠিন হবে। সেই জন্য তখন আমরা কি ইউজ করছি, টার্মিনাল নিউক্লিওটাইডাল ট্রান্সফারেজ। তার সাহায্যে আমরা টার্মিনাল এন্ডে পলি টি বা পলি অ্যাড করে তাদের মধ্যে বন্ডিংটা করে দিয়েছি, এবং ফসফরাস্টার বন্ডটা ইজিলি ফর্মেশন হয়েছে লাইগেজের মাধ্যমে। তাহলে টার্মিনাল নিউক্লিয়ার ট্রান্সফারেজ কি করেছিল, ব্লাড এন্ডটাকে স্টিক এন্ডে কনভার্ট করেছিল। তাহলে অ্যালকালাইন ফসফেটেজ, যখন আমরা প্লাজমিডকে কাটছিলাম, কাটার পরে তারা নিজেরা কি হচ্ছিল, আমি প্লাজমিডটাকে কেটে দিলাম, আবার নিজেরা জুড়ে যাচ্ছে। তাহলে এখানে কি 5 প্রাইম ফসফেট আছে, এখানে 3 প্রাইম হয়ে যাচ্ছে, তাদের মধ্যে বন্ডিং হয়ে যাচ্ছে। তাহলে ওটাকে আটকাতে গেলে আমার এখান থেকে ফসফেটটাকে সরিয়ে দিই। তাহলে ফসফেটটা যখন সরিয়ে দেবো তখন কি দরকার, অ্যালকালাইন ফসফেটেজ। তাহলে এটা সরিয়ে দিলাম। তাহলে এবার আমাদের জিন অফ ইন্টারেস্টের সঙ্গে দুটো ফ্র্যাগমেন্ট সহজে সংযুক্তও করা গেল, কারণ এর আগে আমরা সংযুক্ত করতে পারছিলাম না, কারণ নিজেদের মধ্যে বন্ডিং হয়ে যাচ্ছিল বলে। এবার ফসফেট সরিয়ে দিলাম, তাহলে আরেকটা খন্ডের সঙ্গে জুড়ে গেছে, কিন্তু এবার এই জায়গাটায় সংযুক্ত হয়ে আমার প্লাজমিড ফর্মেশন হচ্ছে না, তাহলে সার্কুলার ডিএনএ ফর্মেশন হচ্ছে না। তাহলে সেটা ফর্মেশন করতে গেলে আবার ফসফেটটাকে ফিরিয়ে আনতে হবে। তাহলে ডিফসফোরিলেটেড করলে কি, অ্যালকালাইন ফসফেটেজ 5 প্রাইম থেকে ফসফেটটাকে সরিয়ে দিল, আবার পলিনিউক্লিওটাইড কাইনেজ সেটা কি করলো, আবার 5 প্রাইমে ফসফেটটাকে ফিরিয়ে আনলো, ফলে আবার রিকম্বিনেন্ট ডিএনএটা ফর্মেশন হয়ে গেল ইজিলি। তারপরে দেখছি ডিএনএ পলিমারেজ। তাহলে এবার আমরা ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ যেটা তৈরি করেছি তার পলিমারেশন যদি করতে হয়, তার রেপ্লিকেট করতে হবে, তাহলে বিভিন্ন ধরনের পলিমারেজ সেখানে আমরা ইউজ করবো। ডিএনএ পলিমারেজ 1, 2, 3 ভেরিয়াস টাইপস অফ পলিমারেজ সেখানে আছে। এবারে যদি দেখা যায় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, তাহলে যখন যে ক্ষেত্রে আমাদের জিন বস্তু আরএনএ হবে সেক্ষেত্রেও কিন্তু আমরা আরএনএ থেকে ডিএনএ ফর্মেশন করতে পারি। যেমন এর সরেসের কথা আমরা বলেছি, তাদের ক্ষেত্রে রেট্রোভাইরাস বলা হচ্ছে, কারণ তারা আরএনএ ক্যারি করে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে, সেই জন্য তাদের ক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপশন দেখা যায়, তারা আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। তাহলে সেটাকেই আমরা ইউজ করবো আমাদের কাজের জন্য। তাহলে আমরা কি করছি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাহায্যে আমরা আরএনএ থেকে ডিএনএ ফর্মেশন করছি, এবং সেই ফর্মেশনের সময় প্রথমে আরএনএ ডিএনএ হাইব্রিড তৈরি হয়, সেই হাইব্রিডটাকে আমরা সরানোর জন্য সেখানে আরএনএস ইউজ করছি। এবং লাস্ট আমরা দেখলাম মিথাইল ট্রান্সফারেজ, যে মিথাইল ট্রান্সফার করে দিচ্ছে রেস্ট্রিকশন সাইটের কাটিং সাইটটাতে, ফলে ইকোয়ার দিয়ে প্রথমে এটা কেটে যাচ্ছিল, কিন্তু যখন এটাকে মিথাইলেশন করিয়ে দিল তখন কিন্তু আর কাটলো না। ওই জন্য আমাদের ইকোয়ারের মধ্যে দুটো এনজাইম আমরা 1963 তে আমরা ডিসকভার করেছিলাম। তারা কি করছিল, ব্যাকটেরিয়ার গ্রোথটাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছিল। তাহলে কিভাবে রেস্ট্রিক্ট করছিল, ফরেন ডিএনএটাকে কাট করে দিচ্ছিল, এবং নিজেরটাকে কি করছিল, কাট করতে দিচ্ছে না, কারণ এখানে কি করে নিয়েছে,
মিথাইলেশন। তাহলে এই ছিল আমাদের এনজাইম সম্পর্কিত ডিটেলস ইনফরমেশন। তাহলে নেক্সট পার্টে আমরা ভেক্টর, হোস্ট এইগুলো নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ।